মাধবী নির্নিমেষ দৃষ্টিতে দেখল সায়েমের অতি তাড়ার সহিত তালাকনামাতে স্বাক্ষর করাটা, যেন সাইন করলেই বাঁচে। আনমনেই হেসে ওঠে মাধবী। 6 বছর আগে বিয়ের সময়ও ঠিক এতটাই তাড়া দেখিয়েছিল এই পুরুষটি। সায়েম তার দিকে কাগজটি এগিয়ে দিয়ে সাইন করতে ইশারা করলে সে নির্লিপ্ত ভঙ্গিমায় কলমটা হাতে নেয়। সায়েম অবাক। সে তো জানতো মেয়েটা আজ ভেঙে গুড়িয়ে যাবে, মাটিতে লুটিয়ে কাঁদবে সে বিরহের যন্ত্রণায়। কিন্তু সেখানে মাধবী সম্পূর্ণ স্বাভাবিক। হুট করে মাধবী তার চোখে চোখ রেখে বলে উঠে, এভাবে তো হবে না শিক্ষক মশাই, কাবিনের 7 লাখ টাকা তো পরিশোধ করুন, তারপর ডিভোর্স নিয়েন। অবিশ্বাস্য চাহনি সায়েমের। বিস্ময়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে সে। কম্পিত গলায় বলে ওঠে, মানে কি বলতে চাচ্ছ তুমি? ওলেলে, এত উত্তেজিত হচ্ছেন কেন প্রিয়তম? আমার আড়ালে সিদ্ধান্ত নিয়েছেন, তালাক দিবেন ভেবে রেখেছেন, আর দেনমোহর কাবিনের টাকা শোধ করার কথা ভাবেননি? হাস্যোজ্জ্বল মুখে জবাব দেয় মাধবী। সায়েমের মাথায় যেন বজ্রপাত হয়। ধপ করে বসে পড়ে চেয়ারে। সে ভাবতেই পারেনি সরলমনা মাধবী এত ধাক্কার মাঝে এসব নিয়ে ভাববে বা নিজের হক বুঝে নেওয়ার মতন সচেতন হবে। 7 লাখ টাকা একত্রে বিয়ে ভাঙতে জোগাড় করা এ তো বড়ই কষ্টসাধ্য। তাকে তার আজ পর্যন্ত পুঞ্জিত সকল অর্থই তবে তুলে দিতে হবে মাধবীর হাতে। স্বামীর অবস্থা দেখে বাঁকা হাসে মাধবী। হাত ঘড়িটার দিকে তাকিয়ে তারার ভঙ্গিমায় শুধায়, টাকার ব্যবস্থা হলে কল করো আমায়, আমি আর যাই। হ্যাঁ, দেরি হচ্ছে। সায়েমের করুণ দশা। কি জবাব দিবে এখন বাসায় যে, সে দুশ্চিন্তায় ব্যথিত হৃদয় তার। সাথে তো মাধবীর আশ্চর্যদায়ক আচরণ আছেই। মাধবী বেরিয়ে আসে উকিলের কক্ষ থেকে। তার হাসি মাখা মুখটা এখন অদৃশ্য যন্ত্রণায় কাতর। আপন মনেই বিড়বিড়ায় সে, না, এই কষ্টকে আমি আচ্ছন্ন হতে দিব না আমার উপর। দেবদাসী হব না আমি, হব না বিরহে পাগল। আমি যে মা, দিন শেষে আমার ছোট্ট সন্তান আমার উপর নির্ভর করে। আমি ভেঙে পড়লে আমার ছেলে মেয়েকে সামলাবে কে? জন্মদাতা যখন হাত ছেড়ে দিয়েছে, আমার সন্তান আর আমার ভালো ভবিষ্যতের চিন্তা আমাকেই করতে হবে। শক্ত মুখে সবকিছুর সাথে মানিয়ে নিয়ে স্বাভাবিক থাকার অদম্য প্রয়াস তার। তবুও তার অলক্ষ্যে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ হতে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেলা 1টা। ছেলে মেয়ে তার বড়ই শান্তশিষ্ট। কি তাকে ছাড়াই সুন্দর একা একা খেলছে। মাধবী ভেবে নিল আজ আর স্কুলে যাবে না সে। যার মনে আনন্দ নাই, ইতিবাচকতা নেই, সে এবার অন্যকে শিক্ষাদান করবে কি করে? বলা বাহুল্য, মাধবী একটি ছোটখাটো প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে নিয়োজিত। আজ দিন কেমন কাটলো আমার প্রিন্স আর প্রিন্সেসের? তার ছেলে ছোট্ট মাহিন জবাব দেয় না, শুধু ব্রু কুচকে তাকায়। আর মেয়ে মিহিরিমা সে পরিপক্ক নারীর ন্যায় মিহিরিমা মুখ বাঁকিয়ে বলে, একটু ভালো যায়নি। বাড়িতে তোমার আর বাবার ঝগড়া শুনতে হয়, এখানে এসে মামা মামির। তোমরা ম্যারিড কাপলরা এমন ঝগড়ুটে কেন বলো তো? আমাদের মতো গুটগুট হয়ে থাকতে পারো না? মনে হয় বিয়ে করাটাই মন্দ। আমি আর মাহিন ভেবে নিয়েছি, আমরা কোনোদিন বিয়ে করব না। মেয়ের বাচ্চামো কথাতেও ভাবুক হয় মাধবী। তার ভাই আর ভাবি অরণির মধ্যে ঝামেলা তাদের নিয়ে নয় তো, কিন্তু অরণি তো তাকে তার ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসে। বেস্টি বলে কথা। মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, মা, মামা মামির মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল তা জানো? ওই যে মামি আইসক্রিম খাচ্ছিল তা দেখে মাহিন চায়, তখন মাহিনকে মামি বকা দেয় আর মামা মামিকে। তারপর তারা চেঁচামেচি করে। গোছালো অগোছালো ভাবে ঘটনা ব্যক্ত করে 3.5 বছরের মিহরিমা। আরেক দফা মন ভেঙে যায় মাধবীর। প্রিয় বান্ধবী থেকে এমন আচরণ আশা করেনি। আর সে মোটেও ভাইয়ের সংসারে পড়ে থাকতে আসেনি। বাসা ঠিক করেছে সে। শুধু সব ঠিকঠাক করা অবধি, মানে 2 দিন থাকতে চেয়েছিল, কিন্তু না, এখন মনে হচ্ছে আজই ভাড়া নেওয়া বাসায় উঠতে হবে। ব্যাগপত্র গোছানোই ছিল, সে শুধু নিয়ে বেরিয়ে যায়। তার ভাই রাইম উদ্বিগ্ন হয়ে এগিয়ে আসে, অরণিও আসে।
তবে তার চেহারা বিরক্তি। কি রে, এমন ভরা দুপুরে তুই বাচ্চা দুটার ব্যাগপত্র নিয়ে কই যাচ্ছিস? আমি আগেই বাসা ঠিক করে নিয়েছিলাম নিজের জন্য ভাই। আর ওরও মনে আছে তোর হৃদয় নামক ছেলেটির সাথে সম্পর্কের কথা জেনে পাত্রপক্ষ ঢাকঢোল পিটিয়ে বিয়ে ভেঙে যাওয়ার পর আত্মহত্যা করতে যাস, তখন আমি আটকাই। ভাইয়াকে নিজের কসম দিয়ে তোকে বিয়ে করতে বাধ্য করি। অথচ দেখ, আমার এমন বিপদে আমার বাচ্চা সামান্য আইসক্রিম চাওয়ায় লঙ্কা কাণ্ড বাঁধালি তুই। জানিস, বিপদের দিন আসা খুব জরুরি, না হলে কে আঙিনার সাপ কে আপন বোঝা যায় না। মাধবীর সূক্ষ্ম খোঁচায় মুখশ্রী স্নান হয়ে যায় অরণির। মাধবী কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই রিকশায় চড়ে বসে। তার টাকায় কেনা আলমারি আর খাটটা খানিকক্ষণ আগেই ভ্যানওয়ালা নিয়ে গেছে। ষাটাধ্য লতা বেগমের লজ্জায় মরে মরি অবস্থা। ছেলের বউ যে এভাবে ছেলের সম্মুখে ছোট করবে ভাবতেও পারেননি তিনি। শেষে কিনা তার অসুখ নিয়ে খোঁটা দিল হাঁটুর বয়সী মেয়েটা। দুদিন ধরে প্রেশারের ওষুধ নেই তার, অথচ ডাক্তার সাহেব তাকে প্রতিদিনই খেয়ে যেতে বলেছেন। তবে ছেলের বউ কল্যাণী মুখের উপর যা তা বলে দেয় সব সময়। তাই মেয়েটার মুখোমুখি না হতেই ওষুধের কথা বলতে যাননি লজ্জায়। তবে আজ অসুস্থতায় না টিকতে পেরে ছেলের ঘরে যান। কল্যাণী, জয়, একটা কথা ছিল তোর সাথে, একটু আমার ঘরে আসবি? ছেলে জয় উঠতে নিবে, তখনই কল্যাণী খেকিয়ে বলে, কি এমন কথা ছেলের সাথে যে আমার সামনে বলা যাবে না? আমি বুঝি না ভেবেছেন? সবই বুঝি আমি। আপনি নিশ্চয়ই আমার নামে বিষ ভরবেন জয়ের কানে। না না বৌমা, এ কি বলছো? আমি শুধু বলতে চাচ্ছিলাম যে দুদিন হয়েছে আমার প্রেশারের ওষুধ শেষ। যদি ও একটু এনে দিত বা টাকাটা দিত তবে। নত চোখে শুধান তিনি। তার কথা শুনে যেন আরো তেলে বেগুনে জ্বলে ওঠে কল্যাণী। হ্যাঁ হ্যাঁ, পাইছেন তো একটাই টাকা খোয়ানো। এছাড়া খালি খাওয়া আর ঘুমানো ছাড়া কাজ কি আপনার? একটু লজ্জা শরমও নাই আপনার, তাই না? দেখছেন নাতনিটার পেছনে কত টাকা যায়, তবুও মুখ উঠিয়ে চলে আসেন টাকা চাইতে। কি এত অসুখ আপনার বুঝি না আমি। সব টাকা নেওয়ার ধান্দা, যত সব। লতা বেগমের ক্ষীণ আশা ছিল যে ছেলেটা কিছু বলবে, কিন্তু না। সে চুপ, বিরক্তি মাখা মুখশ্রী নিয়ে চুপ করে থাকে। তারপর বউকে শান্ত করার উদ্দেশ্যেই হয়তো মুখ খুলে জয়, কি এমন হবে আম্মা তোমার কয়দিন ওষুধ না খেলে? এখন মাসের প্রথম দিক, হাতে টাকা নাই, পরে কিনে দিবনে। ছেলের কথা শুনে তিনি মুখে আঁচল চেপে তার ঘরে চলে যান। ছোট্ট বেডরুম তার, অবশ্য এটা শোয়ার ঘর না, স্টোর রুম। চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার 1 বছরের মাথায় ছেলে আর ছেলের বউয়ের কথার যন্ত্রণায় নিজ রুম ছেড়ে এখানে থাকতে শুরু করে। বস্তুত জাহানারা বেগম একজন রিটায়ার্ড প্রিন্সিপাল। যে পর্যন্ত চাকরিতে নিয়োজিত ছিলেন সেই পর্যন্ত বাড়িতে সবাই খুব সম্মান করত। সত্যটা এখন বুঝতে পারেন তিনি, সম্মানটা তাকে নয় বরং মাস শেষে যে মোটা অঙ্কের টাকা পেতেন সেই টাকাকে সমীহা করতেন। বিকালবেলা নাতনি নিয়ে বাসার সম্মুখের রোডে অন্যান্য তার বয়সী নারীদের সাথে হাঁটাহাঁটি করছেন লতা বেগম। চলছে কিছুটা গল্পগুজব আর আড্ডাও। হুট করেই মিসেস রমিলা বলে ওঠেন, জানেন আপা, আপনাদের বিল্ডিং এর পাশে যে নতুন বিল্ডিংটা হয়েছে না, সেটাতে একজন তালাকপ্রাপ্ত মেয়ে এসেছে, 2 বাচ্চা শুদ্ধ। এখনকার বিয়েও না চায়না জিনিসের মতন হয়ে গেছে, নষ্ট হতে সময় লাগে না। লতা বেগম ভেঙচি কাটেন, আনমনেই ভাবেন, এই মেয়েটাও মনে হয় কল্যাণীর মতন অশুভ, রূঢ়, শয়তান। এখনকার মেয়েগুলোই এমন। তবে জামাইটা মনে হয় আমার ছেলের মতো বউয়ের গোলাম না, তাই মায়ের কষ্ট সহ্য না করতে পেরে তালাক দিয়ে দিয়েছে। একদম ঠিক হয়েছে। মুহূর্তে মাধবীর সম্পর্কে এটুকু তথ্য জেনেই তাকে বিচার করে ফেলেন তিনি। একটা দৃঢ় ধারণা জন্ম দেয়, তালাক কি আর এমনি এমনি হয়েছে? জামাই আর শাশুড়ি মনে হয় জ্বালাতো, না হয় চরিত্রের সমস্যা, এজন্যই লাথি দিয়ে বের করে দিছে। শুরু হয় মাধবীকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা তার আড়ালেই, অথচ তারা জানেই না মাধবীর গল্প, অভিজ্ঞতা। মানুষ সর্বদা নিজ অভিজ্ঞতা দিয়েই অন্যকে বিচার করে, অথচ হতে পারে যাকে বিচার করছে তার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। যেমন কোনো পুরুষ কোনো নারীর দ্বারা প্রতারিত হলে সে সব নারীকে মন্দ বলে প্রকাশ করে,
অথচ তার মা বোনও নারী, আবার কয়েকজন কুলাঙ্গার। পশুর জন্য পুরো পুরুষ জাতিকেই সেই ঘরে ফেলে নারী, অথচ তার জন্মদাতা ভাইও পুরুষ। ঠিক তেমনই লতা বেগম নিজের ছেলের বউ মন্দ হওয়ায় সব ছেলের বউদেরই সেই ঘরে এনে ফেলেছেন। অথচ তিনি নিজেও একসময় ঘরের বউ ছিলেন, শাশুড়ি নন। ভাড়া বাসায় উঠে তো পড়েছে মাধবী, তবুও স্বস্তি নেই। ঘরে শুধু একটা আলমারি আর খাট। বাজার করতে হবে, ঘরের জিনিসপত্র, রান্নার জিনিসপত্র কিনতে হবে। ছেলে মেয়েকে ভর্তি করার সময়ও এসেছে। এছাড়া আরও কত খরচ লাগবে, যেখানে তার ব্যাংকে পড়ে আছে খুব অল্প সংখ্যক টাকা। তার উপর একা হাতে সে এত কাজ কি করে করবে? আজ মায়ের কথা একটু বেশি মনে পড়ছে মাধবীর। মা থাকলে এতটা একাকিত্ব ভোগ করতে হতো না তাকে। এতটা অনিশ্চয়তার মাঝে নিশ্চয়ই মা তার নিরাপত্তা বেষ্টনীতে আগলে রাখতেন মাধবীকে। তার ভাবনার মধ্যেই মিহির মা এসে বলল, মা ক্ষুধা লেগেছে, দুধ খাবো। মাধবী বেদনা নিমজ্জিত চোখে মেয়ের দিকে তাকায়। বাসায় দুটো পানির বোতল ছাড়া কিছুই নেই। তার হাতের টাকা শেষ রাতের খাবার জোগাড় করতে যেই এখন এই অজানা জায়গাতে কোথায় যাবে সে দুধ চাইতে? অতঃপর মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ক্ষুধার্ত পেটে ঘুম পড়ানোর চেষ্টা, আর নিজে কাটায় এক নির্ঘুম অশ্রুসিক্ত রাত্রি। তার আরও চিন্তা, রাত পোহালে ছেলে মেয়েদের কার ভরসায় রেখে টাকা জোগাড় করতে যাবে? মাধবী ও লতার জীবন কি এভাবেই চলবে, এমন অনিশ্চিত অশান্তির মাঝে? সকালবেলা কারো অনবরত বেল বাজানোর আওয়াজে ঘুম ভাঙল মাধবীর। ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল তার। বালিশ থেকে মাথা ওঠাতে নিয়েও যন্ত্রণায় কাতর হয়ে আবার বালিশেই মাথা রাখে সে। সারা রাত কাদায়ও না, ঘুমানোর মাথা যে ভার হয়ে আছে তার। এর মধ্যেই আবারও বেল বেজে ওঠে। মাধবী অবাক হয়, তার সাথে দেখা করার আবার কে আসলো? এত সকাল সকাল আসার মতো তো কেউ নেই। কথাগুলো ভাবতে ভাবতেই মাথায় কাপড় দিয়ে দরজার দিকে এগিয়ে যায় সে। আনমনেই বিড়বিড়ায়, সকাল সকাল কার এমন ট্রেন ছুটে যাচ্ছে, একটুও থামছে না। দরজা খুলতেই সব ভাবনা ও প্রশ্নের অবসান ঘটে। দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে অবাক সে। এ যে তার শাশুড়ি রত্না রায়হান, যার জন্য তার তিলে তিলে গড়া সংসার ভেঙে গেল। আম্মা আপনি? আপন মনেই অস্পষ্টভাবে বলে উঠে সে। রত্না রায়হান মাধবীকে অপদস্থ করার ইচ্ছে নিয়েই এসেছিলেন এই দোয়ারে। এই কথাকে ঝগড়ার সূচনা হিসেবে ধরেন তিনি। ও মা, এহম আমি আইসি কেন সেই কথা কও? কে আমারে দেখা ভালো লাগে নাই তোমার? চেঁচিয়ে উঠেন তিনি। মাধবী ঘাবড়ে যায়, ধীর কণ্ঠে শুধায়, আম্মা আস্তে কথা বলেন, না হয় ঘরে এসে কথা বলেন। তোর মতো পেতনি অপয়া মার ঘরে আমি ঢুকমু? আমি? ওই তোর আমার পোলাটার জীবন ধ্বংস করে শান্তি হয় নাই, এখন আবার সারা জীবনের কষ্ট করে কামাইয়ের টাকা চাস? বিশাল দেহি এই নারীর উচ্চস্বরে চেঁচানোতে ইতিমধ্যে সবাই নিজ নিজ ফ্ল্যাট থেকে বেরিয়ে তামাশা দেখছে। একেই বলে স্বভাবে আচরণে বাঙালি। নিজ বাড়িতে ঝগড়া লাগলে অশান্তি, পরের বাড়িতে লাগলে মনের শান্তি। মাধবীর এমতো অবস্থা থেকে লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। ক্রোধান্বিত হচ্ছে বেশ, তবুও সে গলা নামিয়েই কথা বলে। দেখেন, আমি আমার অধিকারের বাইরে কিচ্ছু চাইনি। আমার কাবিনের টাকাই চেয়েছি, অন্য কিছু না। আর ভদ্র মানুষদের বাড়িতে আসছেন, ভালোই ভালোই ভদ্র মহিলার মতন বিদায় হন, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। মাধবীর কথাটা শেষ করার পরপরই শুরু হলো রত্না রায়হানের বিলাপ ও আজে বাজে ভাষায় গালাগালি। নিজের বংশধর নাতনি নাতনিকেও গালাগাল দেওয়া থেকে, অবৈধ সন্তান বলা থেকে বাদ রাখেননি। এবার যেন যুবতীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রত্না রায়হানের মুখের উপর দরজা লাগিয়ে বেডরুমে যায়। বেডরুমে যেতেই দেখে তার দুই সন্তান ভয়ে কুঁকড়ে যেয়ে একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে। মাধবী মিহিরিমা ও মাহিরকে জড়িয়ে ধরে আত্মস্থ করল, মাম্মা আছি না, কিচ্ছু হবে না। অতপর সন্তানদের কপালে মমতা সিক্ত চুমু খেয়ে ফোন নিয়ে বেরিয়ে যায়। আবার দরজার সামনে যেয়ে দাঁড়ায় সে, ফোন হাতে নিয়ে রেকর্ডিং করছে।
এদিকে রত্না রায়হান মাধবীর মুখের উপর দরজা তেলে বেগুনে জ্বলে উঠে আরও যা তা ভাষায় গালিগালাজ করতে শুরু করেছেন। আশেপাশের মানুষকেও মাধবী সম্পর্কে ডেকে মিথ্যে অভিযোগ করছেন। মাধবী খানিকক্ষণ শাশুড়ির কথাবার্তা রেকর্ড করে তা সেভ করে রাখে, তারপর পুলিশে কল দেয়। একটু পরেই সাইরেনের আওয়াজ তুলতে তুলতে পুলিশের গাড়ি আসে। জানালা দিয়ে দেখে কেউ কেউ পুলিশের গাড়ি। তারপর বিষয়টা এক কান দুই কান হতে হতে রত্না রায়হানের কান অবধি চলে যায়। মুহূর্তেই যেন শিয়াল বিড়াল বনে যায়। একদম শান্ত পরিবেশ। কয়েকজন লেডি কনস্টেবল সহ অন্যান্য পুলিশরা বিল্ডিংয়ে ঢুকে। বলা বাহুল্য, মাধবীর ভাড়া নেওয়া ফ্ল্যাটটি মূলত গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের সাথে ছোট্ট একটা কামরার ফ্ল্যাট। পুলিশরা আসতেই মাধবী ঘর থেকে বের হয়। এখানে মিস মাধবী রওশনকে আমি আপনাদের ফোন করেছিলাম, যার ব্যাপারে কমপ্লেন করেছিলাম। তিনি হলেন আপনাদের পাশে দাঁড়িয়ে থাকা শ্যাওলা রণতে শাড়ি পরা মধ্যবয়স্ক মহিলাটি। উনি সকাল সকাল আমার বাড়িতে এসে আমাকে হেনস্থা করছেন। বারবার আটকানোর পরও থামছেন না, তাই বাধ্য হয়ে আপনাদের ডেকেছি। না বাজানো মিথ্যা কইতাছে। আমি তো আস্তে আস্তে বুঝাইতেছিলাম, ও চিল্লাচিল্লি লাগাইছে। মাধবী কিছু না বলেই ফোনে সেভ করে রাখা অডিও ক্লিপ চালু করে। সেখানে আর রত্না রায়হানের কিছু বলার থাকে না। পুলিশ অফিসার শুধু প্রশ্ন করে, ওনাকে আপনি চিনেন? জি, উনি আমার এক্স মাদার ইন ল। বর্তমানে ওনার সাথে আমার কোনো কানেকশন নেই। ঠিক আছে, ওনাকে আমরা নিয়ে যাচ্ছি, আপনি আসুন সাথে। আসলে আমার রিসেন্টলি তালাক হয়েছে, বাচ্চাদের দেখার মতন কেউ নেই। আমি কিভাবে? একজন লেডি কনস্টেবল বেশ সহানুভূতি বোধ করে মাধবীর জন্য। সে হাসি মুখে প্রস্তাব রাখে, আপনার সমস্যা না হলে আমি পেপারস নিয়ে আসছি রিপোর্ট করার, আপনি শুধু সাইন করে দিবেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে যাওয়ার আগে আমি এই অভদ্র মহিলাকে একটা প্রশ্ন করতে চাই। করতে পারেন। আপনাকে আমার বাড়ির ঠিকানা দিয়েছে কে? তো তোমার ভাবি, কম্পিত কণ্ঠে শুধান রত্না রায়হান। অতঃপর দুজন লেডি কনস্টেবল রত্না রায়হানকে ধরে নিয়ে গাড়িতে ওঠায়। মধ্যবয়স্ক হাজারো অনুরোধ বিনতি জোরাজোরি হার মানে তাদের কঠোরতার নিকট। লতা বেগম 11টার দিকে বাজার করতে বের হন। এটা তার রোজকার রুটিন। বলতে গেলে তার রিটায়ারমেন্ট শুধু উপাধি মাত্র। বসে বসে বার্ধক্য উপভোগ করা তার ললাট লিখনে নেই। তার উপার্জন বন্ধ হওয়ার পরপরই কাজের লোক বাদ দিয়ে দেয় কল্যাণী। সেই সাথে বাজার করা এবং ছোট্ট কল্পকে স্কুল কোচিংয়ে আনা নেওয়ার দায়িত্বও তার কাঁধে তুলে দেওয়া হয়। ঘরের মোটামুটি সকল কাজে বার্ধক্যে তাকে ধরিয়ে দিলেও কখনো মনক্ষুণ্ণ হননি তিনি। আশাহত হন তখন যখন প্রতিবার পুত্রবধূ কল্যাণী তাকে এসব কাজ করায়। কাজের লোকের সাথে তুলনা করলেও চুপ থাকে ছেলে জয়। বর্তমানে লতা বেগম বাসার সম্মুখে বসে থাকা শাকসবজির ভ্যানের সামনে দাঁড়াতেই শুনতে ও দেখতে পান কাকে যেন নিয়ে আলোচনায় ব্যস্ত তার আড্ডা দেওয়া সঙ্গীগুলো। কাকে নিয়ে কথা বলছেন আপনারা? কৌতূহল নিয়ে প্রশ্ন করে লতা বেগম। আরে, ওই যে গতকাল যে মেয়ের কথা বলেছিলাম না, সেই মেয়ে। কি যেন নাম বলল? মাধবী। মাধবী মেয়েটার নাম। ও তো কি হয়েছে ওই তালাকপ্রাপ্ত মেয়ের? কিছুটা রাশভারী হয়ে উঠল তার কণ্ঠ। আরে বলবেন না ভাবি, আজ সকাল সকাল 6টা বা 6:30 হবে। তখন মাধবী মেয়েটার শাশুড়ি মানে আগের জামাইয়ের মা এসে কি হুলস্থুল কাণ্ডটাই না করলো। কি যে চেঁচামেচি আর যা তা ভাষায় গালাগালি। মেয়েটাও কি বিচ্ছুরে বাবা, সাথে সাথে পুলিশ এনে ধরিয়ে দিল। কেন, আপনি শুনতে পাননি? প্রতিবেশী জামিলা বেগম উত্তর দিলেন। লতা বেগমের মনে মাধবী সম্পর্কে থাকা ভুল ভাবনা আরো মজবুল হলো যেন। ধনিয়া পাতা তাজা কিনা পরখ করতে করতে বললেন, নাতিকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন, আর মেয়ের শাশুড়ি কি শুধু শুধু এসে এমন করেছে। নির্ঘাত এই মেয়েই কোনো কাণ্ড ঘটিয়ে এসেছে। হ্যাঁ, শাশুড়িটাও সবাইকে ডেকে ডেকে মেয়েটার কথাই বলছিল মেয়েটার নাকি চরিত্র ভালো না, সংসার করার সময় সবাইকে জ্বালিয়েছে, এখন আবার 7 লাখ টাকা দাবি করছে। দেখলেন তো, আমার ধারণাই সত্য হলো। লতা বেগমের মুখশ্রীতে দাম্ভিকতার হাসি। তারপর বাজার নিয়ে বাড়ির দিকে চললেন। লতা বেগমদের ফ্ল্যাট 3 তলায়। এলিভেটর নেই,
সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার বার্ধক্যে নুয়ে পড়া দেহ যেন আরো নুয়ে পড়ে। হাঁটু ব্যথায় আর্তনাদ করার উপক্রম হয়। অ্যাপার্টমেন্টের নিচে একটা ছোটখাটো ঔষধের দোকান। বাজার করতে যেয়ে আজ কিছু টাকাও বেঁচেছে। ভাবলেন এই টাকা দিয়ে কম দামি একটা মলম কিনে নি। যেমন ভাবনা তেমন কাজ। বাড়িতে ঢুকে বাজারে ব্যাগটা ধপ করে ডাইনিং চেয়ারে বসে পড়েন তিনি। ক্লান্ত দেহে কল্যাণীকে উদ্দেশ্য করে বলেন, বৌমা, এক গ্লাস পানি দাও তো, অনেক তৃষ্ণা পেয়েছে। কল্যাণী ভেংচি কাটে, আমি কেন পানি দিব? আপনার ব্যক্তিগত কাজের বুয়া লাগি নাকি? ঢঙের জ্বালায় বাঁচি বাবা। নিজের পানি নিজে এনে খান, তবে আগে হিসেব দেন। অপমানে লতা বেগমের ফর্সা মুখমণ্ডল গোলাপি হয়ে ওঠে, চোখ জড়া ছলছল করছে, কিন্তু এ ছলছল চাহনি ছুতে পারে না কল্যাণীর মন। অথচ নিজের গর্ভধারিণী হলে গল্পটা ভিন্ন হতো। কি হলো বলছেন না কেন? খেকিয়ে ওঠে কল্যাণী। নত চোখে লতা বেগম এক এক করে সব কেনাকাটার হিসেব দেয়। একদমে হিসেব বলায় আরো তৃষ্ণার্ত হয়ে ওঠেন। পানি নিতে উঠতে যেতেই কল্যাণী সন্দেহযুক্ত চাহনিতে তাকিয়ে দাঁড়াতে বলে তাকে, আগে বলে যান আর 50 টাকা কই? আসলে ওই টাকা দিয়ে একটা মলম এনেছি হাঁটু ব্যথার জন্য। আজকাল হাঁটু ব্যথাটা বেড়েছে বেশ। একটু ইতস্তত হয়ে উত্তর দেন তিনি। কি? আপনি 50 টাকা না বলে নিয়েছেন? হায় আল্লাহ, না জানি এমন করে কত টাকা মেরে খেয়েছে এই রাক্ষসী মহিলা। না বৌমা, তুমি ভুল ভাবছো। আমি আজই প্রথম বাজারে টাকা ধরেছি। হইছে হইছে, চুরি করে সব চোরই বলে আমি চুরি করিনি। এবার রাগে উঠে যায় লতা বেগমের। তিনি শিক্ষিকা, এমন কালিমা ললাটে লেপন কি করে সহ্য করবেন? খবরদার মেয়ে, আমাকে ভুলেও চোর বলবে না। 100 বার বলবো, চোর, চোরের বাচ্চা চোর আপনি। আর সহ্য করতে পারেন না লতা বেগম সজোরে এক চড় লাগান কল্যাণীর গালে। কোনো দিকে না তাকিয়েই নিজের ঘরে চলে যান তিনি। আর কল্যাণী, সে তো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। একটু বাদেই চেতনা ফিরে তার। দাম্ভিকতার ভঙ্গনে অশ্রু বেয়ে পড়ে তার চোখ জোড়া থেকে। হন হন করে নিজ রুমে যেয়ে ঠাস করে দরজা লাগিয়ে স্বামীকে কল করে। বড্ড অভিযোগ করা বাকি তার। মাধবী এটিএম থেকে টাকা তুলে মিহিরিমা ও মাহিনকে নিয়ে স্কুলে পড়াতে যায়। তার জন্য নির্ধারিত ক্লাসগুলো নেওয়া শেষ করে দুই ছেলে মেয়ে নিয়ে রওনা হয় ভাইয়ের বাসার উদ্দেশ্যে। অফিস লাঞ্চ টাইম, তার ভাই রাইম ঘরেই ছিল। মাধবী বেল বাজাতেই রাইম এসে দরজা খুলে দেয়। বোনকে দেখে বেজায় খুশি রাইম। এসেছিস তুই? আমি জানতাম আমার ছোট্ট রাজকন্যা ভাইয়ের সাথে রাগ করে থাকতে পারে না। তোর বউ কই? রাইমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে মাধবী। একটু বাদেই অরণি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। মাধবী যে ঠাস করে এক চড় লাগায় তাকে। রাইম রাগান্বিত সুরে মাধবীকে বলে, মধু, কিছু বলি না দেখে তোর সাহস কি বেশি বেড়ে গেছে? বড় বোন তুল্য ভাবির গায়ে তুই আমারই সামনে হাত তুলছিস? জাস্ট শাট আপ। কিসের ভাই, কিসের ভাবি? গতকাল রাতে যখন তুই কল দিয়ে চিন্তিত গলায় ঠিকানা চাইলে, তোকে ঠিকানা বলার সাথে সাথে বারবার করে বলেছিলাম সায়াম আর ওর পরিবার যাতে ঠিকানা না জানে। তোর বউ কি করলো? ওর মাকে বলে দিল। আর সায়ামের মা যে পুরো পাড়ার সবার সামনে আমাকে অপরাধী বানালো। একা মা আমি, ছেলে মেয়ে নিয়ে থাকি। একবারও ভাবলি না এমন বদনাম হলে আমি কিভাবে থাকবো? তুই আর তোর বউ ইচ্ছে করে এসব করেছিস না আমাকে হেনস্থা করতে। কি ক্ষতি করেছিলাম আমি তোদের? ও তো না হলে পরের মেয়ে। তুই আমার ভাই হয়েছি। জন্ম থেকে বাপ মা হারা ছিলাম, আজ আমার ভাইও মরে গেল আমার জন্য। মাধবী বাচ্চাদের নিয়ে অ্যাপার্টমেন্টের সামনের মাঠে এনেছে খেলতে। এই এলাকার ছোট ছোট বাচ্চাদের প্রিয় খেলার স্থান এটি। লতা বেগমই সবে মাত্র নিজের নাতিকে নিয়ে স্কুল থেকে ফিরে এসেছেন। মিহিরিমা ও মাহিন একটা অ্যাভেঞ্জার্সের ছবিতে সাজানো ফুটবল দিয়ে খেলছে। আয়াস তা দেখে দৌড়ে আসে তাদের নিকট, আবেদন করে, আমার সাথে খেলবে? আরে আয়াস, তুমি এখানে? মৃদু হেসে বলে মাধবী। আসসালামু আলাইকুম ম্যাম, এখানেই তো আমাদের বাসা। এদিকে মাধবীকে দেখেই চিনে ফেললেন লতা বেগম। গতকাল রাতেই প্রতিবেশী জামিলা তালুকদার তাকে দেখিয়েছিলেন এই মেয়েকে। মুখটা বিদঘুটে করে ফেলেন তিনি। কটাক্ষ করে বলেন, যার নিজের সংসার জীবনের শিক্ষা নেই সে আবার বাচ্চাদের শিক্ষা দেয়? হু। মাধবী নিরস কণ্ঠে বলে, নিশ্চয়ই আয়েশার মার
জীবন জ্বালিয়ে শেষ করছেন আপনি। যেমন আপনার কথাবার্তা মনে তো হচ্ছে না আমার শাশুড়ির চাইতে কোনো অংশে কম। স্নেহযুদ্ধ চলমান দুজন নারীর মাঝে। পরিশেষেদের পরিণতি কি হবে কে জানে। কি অদ্ভুত এক লীলা খেলা না পৃথিবীর। দুজন নারী নিপীড়িতা আপন কষ্টে, অথচ নিজ অভিজ্ঞতার দৃষ্টিকোণে তারা অপরাধী একে অপরের নিকট, অথচ বাস্তবতা ভিন্ন। লতা বেগম নাতিকে নিয়ে বাসায় ঢুকতেই শুনতে পায় পুত্রবধূর চাপা কান্নার আওয়াজ ও চেঁচামেচির। বুক মুচড়ে ওঠে। ছেলেটা নিশ্চয়ই বাড়ি ফিরেছে, আর সব শুনে তো তাকেই বকবে। একজন প্রিন্সিপাল ছিলেন তিনি, যেখানে সেখানে কান্না তার আত্মসম্মানেই আঘাত করে। নিতান্ত এ কারণে কাঁদলেন না, না হলে ভয়ে আখি জোড়ায় জমিত নোনা জলের মেঘের বৃষ্টি হয়ে নামতে দেরি হতো না। নিজেকে শক্ত রাখার অদম্য প্রয়াস তার। কিছুই শুনেননি এমন একটা ভঙ্গিমায় নাতি আয়েশকে নিয়ে নিজের ছোট্ট ঘরটায় ঢুকেন তিনি। এদিকে কল্যাণী লতা বেগমের ঢুকার আভাস পেয়ে আরও তেতে উঠল। স্বামীর দিকে পাশে থাকা চাবির তোড়াটা ছুঁড়ে মেরে বলল, দেখলে এসেছে তোমার মা। আমি যে কাছি তা শুনে একবারও আসলো আমার ঘরে? তার তো মনে রং লেগেছে আমাকে কষ্ট দিতে পেরে। ডাইনি বুড়ি একটা। আরে বাবা থামো, আমি বুঝাচ্ছি মাকে। তুমিও বা মাকে বলতে গেলে কেন শুধুমাত্র একটা মলম কেনাই? বিরক্তি রেশ জয়ের কণ্ঠে। ও, তাহলে মায়ের জন্য একবারে চলে যাচ্ছে এখন? আমার স্বামীর টাকা সে না বলে নিলে এখন আমি কিছু বলতেও পারবো না। তবে দাও আমার কাবিনের 5 লক্ষ টাকা, চলে যাই আমি ছেলে নিয়ে বাপের বাড়ি। মুখ বন্ধ হয়ে যায় জয়ের। এই জায়গাতে বেশ দুর্বলতা তার, একেবারে জবানবন্দি দশা। শুকনো ঢোক গিলে বলে, আরে রাগ করছো কেন কল্যাণী? আমি কি বলেছি তোমার দোষ? আমি বলতে চাচ্ছি মা বয়স্ক মানুষ, তার সাথে এসব নিয়ে বাজানোর দরকার নেই তো। রক্তচক্ষু নিয়ে তাকালো কল্যাণী, চোখ দিয়েই যেন ধ্বংস করে দিবে। তা দেখে তাড়াতাড়ি কল্যাণীর উপর থেকে চোখ সরিয়ে নেয় জয়। মা মা বলে চেঁচাতে চেঁচাতে বসার ঘরে এসে দাঁড়ায়। পেছন পেছন কল্যাণীও আসে। ছেলের গর্জনে যেন কেঁপে ওঠেন লতা বেগম। হিমশীতল হয়ে উঠেছে তার গোটা দেহ। ধীর পায়ে বসার ঘরে আসে সে। বহু কষ্ট মুখ খুলে বলেন, ডাকছিস আমাকে? তুমি কল্যাণীকে থাপ্পড় মেরেছ কেন? কিছু হলে আমাকে বলতে, গায়ে হাত তোলা কেমন বিষয় আবার? চড় মেরেছি সেটা বলেছে তোর স্ত্রী। কেন চড় মেরেছিস সেটা বলেনি? তোর বউয়ের কত বড় স্পর্ধা আমাকে চোর বলে? না বলে কিছু নিলে সেটা চুরিই হয়। চুরি করছেন, চোর বলবো না তো কি মহিয়সী নারী বলবো? নিজে দোষ করে আপনি কি না আমাকে চড় মারলেন? দেখ তোর বউ তোর সামনেই আমাকে। তাকে বলতে না দিয়েই তার ছেলে বিরক্তির সুরে বলল, আহ, এত পেঁচাচ্ছ কেন? ও না হয় রাগের মাথায় একটা কথা বলেই ফেলেছে, তুমি একটু সয়ে নিতে পারলে না? আর ও তো এমনি এমনি বলেনি, তুমি না বলে নিয়েছো বলেছে। তোমার লাগলে তুমি বলেই নিতে। আজ ভীষণভাবে হতাশ হলেন লতা বেগম। তার আজ অতিরিক্তই আশা ছিল যে ছেলেটা অন্যায়ের প্রতিবাদ করবে। মনে মনেই বললেন, ছেলেটাকে আমি আসলেই পেটে ধরেছিলাম তো। না হলে মায়ের সম্মানে আঘাত, তার অপমান এতটাই বা কারো সয় কি করে? কিছু না বলেই সম্মোহিত স্থান ত্যাগ করলেন তিনি। জয়ও কল্যাণীকে অনেক রস মাখানো কথা বলে ঘরে নিয়ে যায়। লতা বেগমকে স্বামীর অপদস্থ করতে পেরে কল্যাণীর মুখশ্রীতিতেও বিজয়ের হাসি। মাধবী ঘরের অ্যাপার্টমেন্টে পা রাখতেই দেখলো তার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে স্যাম। হয়তো তার জন্য অপেক্ষারত। অপেক্ষা করবেই নাই বা কেন? মাত্রাতিরিক্ত প্রিয় মাটাই যে থানায় বন্দি। সে ব্যাগ থেকে দরজার চাবি বের করে কাউকে দেখেনি এমন একটা ভান করে এগিয়ে যায়। স্যামের সামনে দাঁড়িয়েই দরজার তালা খুলতে শুরু করে। স্যাম মাধবীকে খেয়াল করে উত্তেজিত গলায় বলল, এখন এসেছো তুমি? না, এখনো আসি নাই, রাস্তায় হাঁটছি। এতটা স্বাভাবিক কি করে তুমি? আমার মা জেলে বন্দি তোমার জন্য, তোমার একটু অনুতাপ আছে তা নিয়ে? না, সে তার কর্মের জন্য জেলে বন্দি। আর হ্যাঁ, তোমার মাকে ওয়ার্নিং দিয়েছিলাম ভদ্র মানুষের বাড়িতে এসে ভদ্র হয়ে কথা বলতে। তোমাকেও বলছি। বলতে বলতে দরজাটা খুলে বাচ্চাদের নিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে মাধবী। তার সাথে সাথে সায়ামও ঢুকে। তবে এবার তার আচরণ বেশ শান্ত। সে বেশ বিনীত কণ্ঠে শুধায়, তুমি প্লিজ নিজের কেসটা উঠিয়ে নাও।
দুপুর গড়ালেই আজ আর বাড়ি আসতে পারবে না। বৃদ্ধ মানুষ এত ধকল কি করে নিবে একবার ভাবো। বেশ, কেচ উঠিয়ে নিতে রাজি আমি, তবে তুমি শুধু একটা পেপারে সাইন করে দাও। ব্যাগ থেকে ফাইল আর কলম বের করে এগিয়ে দেয় যুবতী। সায়েম বুড়ুকুচকে ফাইল হাতে নিয়ে তাতে চোখ বুলায়। বাচ্চাদের কাস্টাডির কাগজ। এতে লেখা আছে সায়েম স্বেচ্ছায় বাচ্চাদের সম্পূর্ণ কাস্টাডি মাধবীকে দিয়ে দিচ্ছে। আশাহত হয় সায়েম। তার ইচ্ছে ছিল বাচ্চাদের কাস্টাডি নিয়েই মাধবীকে ব্ল্যাকমেল করে তালাক নামে সিগনেচার করাবে, কিন্তু এখন আর সেই উপায় কোথায়? বিনা কোনো কথাতেই যথাযথ স্থানে স্বাক্ষর করে সে। মাধবীর মুখশ্রীতে জয়ের হাসি। সায়েম প্রশ্ন করে, এবার তো কেস উঠাবে? নিশ্চয়ই। সায়েমের সাথে বাচ্চাদের নিয়ে আবারও বের হয় মাধবী। থানায় যে কেস উঠিয়ে হাস্যোজ্জ্বল চেহারাতেই বিদায় নেয় সায়েম ও রত্নারায়ণের থেকে। যাওয়ার আগে এও বলে, 7 লাখ টাকাটা দ্রুত পরিশোধ করতে ভুলো না কিন্তু। আম্মা, আপনি মনে করিয়ে দিয়েন ছেলেকে। থানায় থেকে সাহস কুলাচ্ছে না রত্নারায়ণের মাধবীকে, তাই চুপচাপ গলাধকরণ করলো মেয়েটির সকল কথা। বাসায় পৌঁছে নিজের কাপড় বদলে মাহিন মিহিরমারও গা মুছিয়ে দিল। বাজার করেনি আজও। ফ্রিজ তো দূরে থাকা, চুলাও নেই বাসায়। কত কিছুর প্রয়োজন যে এই মা সন্তানের সংসার ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। কিনে আনা খাবারগুলো অন টাইম প্লেটে বাড়তে বাড়তে মনে মনে বলল, ছোট ছোট বাচ্চাগুলোর উপরও কম ধকল যায়নি, কিন্তু এভাবে কতদিন স্কুলে নিয়ে যাব? একসময় তো কর্তৃপক্ষ বিরক্ত হবে, ওরাও তো অসুস্থ হয়ে পড়বে। একটা প্রি স্কুল বা ডে কেয়ারে ভর্তি করলে ভালো হয়, কিন্তু চাকরির 7,000 টাকা বেতনে তো ভাড়া দিয়ে নুন আনতেই পান্তা ফুরাবে। মাহিন মিহিরমার বেতন বা ভর্তি খরচ জোগাবে কোথা থেকে? উপায়হীন আমি। তবুও একটা ব্যবস্থা করতেই হবে। আর একটা পার্ট টাইম চাকরি বা নতুন চাকরিতে জয়েন। মাম্মা, পেটে ইঁদুর ডাকে, ক্ষুধা লেগেছে তো। বড্ড আদুরে গলায় মাকে জড়িয়ে ধরে খাবারের জন্য আবেদন করলো মাহিন। মিহিরিমাও ভাইয়ের দেখা দেখি মাকে জড়িয়ে ধরল। এই তো বাচ্চারা, মাম্মাম খাবার সার্ভ করে ফেলেছি, এখন আমরা ইয়াম ইয়াম করে খাবো। খাবার নিয়ে মাধবী বাচ্চাদের নিয়ে খাটে বসে। একটু একটু করে মুখে তুলে দেয় খাবার। হুট করে মিহিরিমা প্রশ্ন করে, মাম্মা, আমরা আর বাবা কি আর কখনোই একসাথে থাকবো না? আর মাম্মাম স্কুলের আঙ্কেল আন্টিরা আমাদের ব্রোকেন চাইল্ড বলে কেন? ধক করে ওঠে মাধবীর বুক। তার ইচ্ছে করছে যারা এসব বলেছে তাদের যে বলতে, একটা তালাকে দোষী হয় স্ত্রী, না হয় স্বামী অথবা দুজনেই। তবে বাচ্চাটাকে কেন নতুন এক নাম দেয় সমাজ? কেন তাদের নিচু চোখে দেখে? একটা বিষাক্ত পরিবেশে ঝগড়াঝাটির মাঝে বেড়ে ওঠার চেয়ে কি শান্তশিষ্ট স্বাভাবিক পরিবেশে শুধু মা কিংবা বাবার সাথে বেড়ে ওঠা ভালো নয়? কিন্তু নিজের ইচ্ছেতে মাটি দেয় সে, কারণ কয়জনের মুখ বন্ধ করবে সে? এই সমাজের মানুষ পরের শোকে হয় দর্শক আর নিজের শোকে পাগল। তাই নিজেকে শক্ত রেখে মেয়েকে উত্তর দেয়, না মা, তোমার বাবা আর আমাদের সাথে কখনোই থাকবে না, কারণ সে আমাকে বা তোমাদের চায় না। আর ব্রোকেন চাইল্ড হলো তারা যাদের বাবা মা একসাথে থাকে না। এই সমাজে ব্রোকেন চাইল্ডের অ্যাভারেজ ভাবা হয়, নতদৃষ্টিতে দেখা হয়। তোমাদের প্রুভ করতে হবে তোমরা অ্যাভারেজ নয়। ইউ টু আর মাই সুপার হিরোস। এজন্য বেশি বেশি খেতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে একজন সম্মানীর ব্যক্তিত্ব হিসেবে। অন্যান্য ব্রোকেন চাইল্ডদের জন্য উদাহরণ তৈরি করতে হবে, তাদের অনুপ্রেরণা যোগাতে হবে। এত ভারী ভারী কথা মাহিন মিহিরিমা বুঝলো কিনা কে জানে। তবে মায়ের ক্লান্ত মুখখানার দিকে গোল গোল চোখে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে সায় জানাতে ভুল করলো না তারা। মাধবী এটুকুতেই যেন স্বস্তি পেল। স্কুল থেকে 2 দিনের ছুটি নিয়েছে মাধবী নিজের নতুন সংসার গোছাতে। প্রথমেই বাচ্চাদের নিয়ে হোটেলে নাস্তা সেরে রিক্সা করে বাজারে যায় মাধবী একটা স্বল্প মূল্যের চুলা ও সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিনে। ভ্যানে তা পাঠিয়ে দিয়ে নিজেরাও রিক্সা দিয়ে পেছন পেছন আসে। সেগুলো ঠিক জায়গায় রাখিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে পার্স নিয়ে নিচে আসে। আজ যেহেতু চুলা ফ্রিজ কিনেছে, তাই বাহিরের নাস্তা খাওয়ার ইচ্ছা নেই তার।
অ্যাপার্টমেন্টের সামনের ভ্যান থেকে শাকসবজি কিনতে সেদিকে এগোচ্ছিল। অকস্মাতের চোর পার্স নিয়ে ছিনিয়ে নিয়ে বামের জনমানবহীন রাস্তা দিয়ে দৌড় দেয়। তার পিছনে ছুটে মাধবী। সেই রাস্তা হয়েই এগিয়ে আসছিলেন লতা বেগম। তিনি দেখতে পান মাধবী চোর চোর বলে চেঁচাতে চেঁচাতে ছেলেটার দিকে ছুটছে। কি ভেবে কে জানে পাশ ছেলেটা তাকে ছাড়িয়ে যাবে, সেই মুহূর্তে ছেলেটাকে ঝাপটে ধরেন তিনি। ব্যাগটা নিয়ে টানাটানি শুরু হয় তার আর কিশোর ছেলেটির মাঝে। এই ছেলে, ছাড় বলছি ব্যাগটাকে, কামাই করে খেতে পারিস না? ছেলেটা পেছনে তাকিয়ে অন্যান্যদের এগিয়ে আসতে দেখে ব্যাগ রেখেই লতা বেগমকে ধাক্কা দিয়ে ফেলে দৌড় দেয়। সূচালো পাথরে হাতে আঘাত পান তিনি। মাধবী উপস্থিত হয়, তাড়াতাড়ি লতা বেগমকে উঠায়। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? লতা বেগম ধীরে ধীরে উঠে দাঁড়ান, কাপড় হাত দিয়ে ছেড়ে ময়লা মুক্ত করেন। তারপর মাধবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। আমি ঠিক আছি, কিন্তু তুমি একটু সাবধানে চলবে না? জানি স্বামীর থেকে মোটা অঙ্কের টাকা পেতে চলেছ, তবুও যেই পর্যন্ত না পাও সেই পর্যন্ত এক এক পয়সা তোমার জন্য জরুরি। তুমি একা নও, তোমার বাচ্চাও তোমার সাথে। মাধবী উত্তর দেয় না, চুপচাপ ইশারায় সায় জানায়। আজ প্রথমবারের মতন কোনো নারীর মাঝে মায়ার ছায়াতল পেল সে। মুখে এক শান্ত হাসি ফুটে ওঠে তার। লতা বেগম ধীর পাদচারণায় এগিয়ে যায় নিজ অ্যাপার্টমেন্টের দিকে। মাধবী মনোমুগ্ধ হয়ে সেদিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে, এরপর নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে।